আচ্ছা, এবারে পড়ব লিঙ্কেজ আর ক্রসিং ওভার। বেটসন ও পানেট 1905 সালে প্রথম এই লিঙ্কেজ এই ব্যাপারটা বর্ণনা করেন। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে যে যখন একজনু থেকে আরেকজনুতে ক্রোমোজোম সঞ্চারিত হয়, ক্রোমোজোমে তো অনেক জিন থাকে, কিছু কিছু জিন একা একাই চলে যেতে পারে একজনু থেকে আরেকজনুতে, এবং কিছু জিন কিন্তু একসাথে থেকে পরের জনুতে সঞ্চারিত হয়। যেসব জিনগুলো ক্রোমোজোমে থাকাকালীন, সেটা দুটোও হতে পারে বা তার বেশিও হতে পারে, ক্রোমোজোমে থাকাকালীন যখন একজনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয়, সেই সময় একসঙ্গে থাকার ঘটনাটাকেই বলে লিঙ্কেজ। লিঙ্কেজ দু রকমের, একটা হচ্ছে সম্পূর্ণ লিঙ্কেজ আর একটা হচ্ছে অসম্পূর্ণ লিঙ্কেজ। সম্পূর্ণ লিঙ্কেজে জিনগুলো খুব কাছাকাছি থাকে এবং অপত্যদের মধ্যে শুধু জনিত্রী সংযুক্তি দেখা যায়। জনিত্রী সংযুক্তিটা কি আমি আসছি, নতুন সংযুক্তি দেখা যায় না, শুধুমাত্র জনিত্রী সংযুক্তি দেখা যায়। ওটা কীরকম? ধরো আমরা একটা উদাহরণ দিচ্ছি। সাধারণ ফল মাছি, যেটাকে আমরা ড্রসোফিলা মেলানোগ্যাস্টার বলি, ফল মাছি বা ফ্রুট ফ্লাই, তাদের গায়ের রং ধূসর, তাহলে গ্রে কালারের বডি কালার, এবং ডানা হচ্ছে লম্বা, তাহলে গ্রে বডি কালার অ্যান্ড লং উইংস, সেটা হচ্ছে প্যারেন্টস একটা নিলাম। আরেকটা নিচ্ছে ব্ল্যাক বডি কালার অ্যান্ড ভেস্টিজিয়াল উইংস, মানে কালো রঙের ক্ষুদ্র ডানা। এই কালো রঙের ক্ষুদ্র ডানা কিন্তু এর মিউট্যান্ট বৈশিষ্ট্য, এটা মনে রাখবে। সাধারণত গ্রে কালারের মানে গায়ের রং ধূসর এবং ডানা লম্বা, এটা সাধারণ ফলমাছির গায়ের রং। এর মিউট্যান্ট বৈশিষ্ট্য হচ্ছে কালো রঙের ক্ষুদ্র ডানা। পি জনুতে এই যে দু ধরনের ড্রসোফিলাকে নেওয়া হলো, তার গ্যামেটটা কি আসবে? গ্রে বডি কালার লং উইংসের গ্যামেট হচ্ছে বড় জি বড় এল, আর কালো এবং ক্ষুদ্র ডানার হচ্ছে ছোট জি ছোট এল। F1 জনুতে, এটা ঠিক মেন্ডেলে যেমন সংকরায়ন করেছিল ঠিক তেমনই F1 জনুতে কি হবে? দুটো গ্যামেটের কম্বিনেশন হয়ে একটা হতে পারে বড় জি বড় এল আর ছোট জি ছোট এল, কিন্তু প্রকট বৈশিষ্ট্য যেহেতু গ্রে বডি কালার অ্যান্ড লং উইংস, তাহলে F1 বৈশিষ্ট্যতে গ্রে লংই হবে। এবারে টেস্ট ক্রস করতে হবে। গ্রে লং গ্যামেটের সাথে একটা ছোট জিএল মানে মিউট্যান্ট বৈশিষ্ট্যর সাথে টেস্ট ক্রস করলে করে যে গ্যামেটগুলো এলো, সেই গ্যামেটগুলোকে যদি F2 চেকার বোর্ডে বসাও, তাহলে দেখা যাবে যে 50% ড্রসোফিলা তৈরি হলো গ্রে লং ডানা দিয়ে, আর 50% ড্রসোফিলা তৈরি হলো ব্ল্যাক কালারের এবং ক্ষুদ্র ডানা বা ভেস্টিজিয়াল উইং দিয়ে। তাহলে এদের মধ্যে কিন্তু কোনো সংযুক্তি, নতুন ধরনের সংযুক্তি হলো না। সেই জন্য এটাকে বলা যাচ্ছে যে জনিত্রী দেহতে যেমন ছিল বড় জি বড় এল আর ছোট জি ছোট এল, যখন F2 জনুতে অপত্য তৈরি হলো তখনও কিন্তু বড় জি বড় এল ছোট জি ছোট এলই তৈরি হলো, নতুন কিছু তৈরি হলো না। সেই জন্য এটাকে বলা হচ্ছে জনিত্রী সংযুক্তি দেখা যায়, নতুন সংযুক্তি দেখা যায় না। এটা হচ্ছে সম্পূর্ণ লিঙ্কেজ। আচ্ছা, অসম্পূর্ণ লিঙ্কেজটা কাকে বলবো? জিনগুলো কাছাকাছি থাকে না, অপত্যদের মধ্যে বেশি জনিত্রী সংযুক্তি দেখা যায় আর অল্প সংখ্যক নতুন সংযুক্তি দেখা যায়। কীরকম? ধরো ঠিক যেমন আমরা নিয়েছিলাম গ্রে বডি কালারের লং উইংয়ের সাথে ব্ল্যাক বডি কালারের ভেস্টিজিয়াল উইং নিলাম, নিয়ে এবারে প্রথম গ্যামেটটা তৈরি হলো বড় ভি বড় ভি ছোট ভি ছোট ভি। তোমরা ওই GHL জিএল দিয়েও করতে পারো, একই জিনিস, যে কোনো একটা লেটার দিয়ে ডিনোট করলেও হবে, কিন্তু সেটা বলে দিতে হবে যে তুমি কোন লেটারটা দিয়ে ডিনোট করছো। আচ্ছা, এবার যে গ্যামেটগুলো তৈরি হলো F1 জনুতে কি হচ্ছে? টেস্ট ক্রস করানো হচ্ছে। টেস্ট ক্রস করার সময় দেখা যাচ্ছে কম্বিনেশনটা এমনভাবে হচ্ছে, ধরো বড় ভি এর সাথে ছোট বি ছোট ভি, এটার একটা গ্যামেট তৈরি হবে,
তার সাথে ছোট বি ছোট ভির সাথে একটা গ্যামেট তৈরি হলো। এবার তুমি যখন টেস্ট ক্রস করাচ্ছ তখন যেই কম্বিনেশনগুলো তৈরি হবে সেটা দেখা যাচ্ছে 83% ঠিক প্যারেন্ট যেমন ছিল তেমনই তৈরি হচ্ছে, মানে বড় বি বড় ভি ছোট বি ছোট ভি, আর ছোট বি ছোট ভি ছোট বি ছোট ভি। যেমন গ্রে লং ছিল আর ব্ল্যাক ভেস্টিজিয়াল ছিল, সেটা 83% তৈরি হয়েছে। সেটা হচ্ছে জনিত্রী জনু। আর নতুন সংযুক্তি, যেটা জনিত্রী জনুর যা সংযুক্তি ছিল আর কি সেরকম, আর নতুন সংযুক্তি রিকম্বিনেন্ট ফেনোটাইপ তৈরি হয়েছে 17%। সেটা কীরকম? বড় বি ছোট ভি এর সাথে ছোট বি ছোট ভি, আবার ছোট বি বড় ভি ছোট বি ছোট ভি, কম্বিনেশনটা ঠিক এরকম তৈরি হলো। তাহলে 83% হয়ে গেল তোমার জনিত্রী সংযুক্তি, আর 17% হয়ে গেল তোমার নতুন সংযুক্তি। এই যে নতুনটা তৈরি হলো এটাকেই বলা হচ্ছে অসম্পূর্ণ লিঙ্কেজ। মানে লিঙ্কেজে যেই জিনগুলো সেটা একের বেশি হতে হবে, সেই জিনগুলো একসাথে গেল বটে কিন্তু পুরোটা যেতে পারলো না, কিছুটা গেল। সেই জন্য কিছুটা যাওয়া মানেই কিন্তু নতুন সংযুক্তি তৈরি হলো, আর পুরোটা যদি চলে আসতো তাহলে কিন্তু সম্পূর্ণ লিঙ্কেজ হতো। কেমন? আচ্ছা, এইবারে স্ত্রী ড্রসোফিলায় সম্পূর্ণ লিঙ্কেজ দেখা যায় না, সেই জন্য ওখানে চার প্রকার গ্যামেট উৎপন্ন হয়। প্রথম দু প্রকার জনিত্রী সংযুক্তি, শেষ দু প্রকার নতুন সংযুক্তি। জনিত্রী সংযুক্তিরা সবসময় 50%-এর বেশি হয়, আর নতুন সংযুক্তির সংখ্যা নির্ভর করে দুটো জিন কতটা ঘনিষ্ঠ হবে তার উপরে। যত দূরে তারা থাকবে তত তাদের সংখ্যা বেশি হবে। নতুন সংযুক্তিগুলো উৎপন্ন হয় ক্রসিং ওভারের ফলে। নতুন সংযুক্তি বৈশিষ্ট্যযুক্ত অপত্যদের শতকরা সংখ্যার উপর ভিত্তি করে দুটো জিনের মাঝখানের দূরত্ব মাপা হয়। আর একটা ক্রোমোজোমে অবস্থিত সমস্ত জিন যদি একসঙ্গে একজন থেকে অপরজনতে সঞ্চারিত হয় তখনই একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো একটি লিঙ্কেজ গ্রুপের অন্তর্গত এরকম বলা হয়। মানুষের দেহে 23টি লিঙ্কেজ গ্রুপ আছে। ঠিক আছে, তাহলে লিঙ্কেজ থিওরিটা আমরা কি বলবো? ক্রোমোজোমের ওপর জিনগুলো রৈখিক সজ্জায় অবস্থান করে ও একই ক্রোমোজোমের ওপর অবস্থিত জিনগুলি লিঙ্কেজ দেখায়। লিঙ্কেজের অন্তর্ভুক্ত জিনগুলি একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখায়। ক্রোমোজোমের ওপর অবস্থিত নিকটবর্তী জিনগুলোর মধ্যে লিঙ্কেজ বলের পরিমাণ বেশি, আবার তার উপর দূরবর্তী জিনগুলির মধ্যে লিঙ্কেজ বলের পরিমাণ কম। তাহলে তোমরা কি পড়বে? লিঙ্কেজের সংজ্ঞা এবং মেইনলি সম্পূর্ণ লিঙ্কেজ আর অসম্পূর্ণ লিঙ্কেজ এই চেকার বোর্ডের মাধ্যমে প্রমাণ করা, উদাহরণ দেওয়া, সেটা পড়বে। আর মানুষের দেহে 23টি লিঙ্কেজ গ্রুপ আছে, এইটাকে পড়তে হবে। এবারে পড়ব ক্রসিং ওভার। ক্রসিং ওভার হচ্ছে ভাঙা এবং জোড়া লাগার মাধ্যমে সমসংস্থ দুটি ক্রোমোজোমের মধ্যে দেহাংশ বিনিময়ের ফলে যে নতুন সংযুক্তি সৃষ্টি হয় তাকে ক্রসিং ওভার বলে। তোমরা এটা ক্লাস 10-এর মিয়োসিস বিভাজনের সময় কিছুটা পড়েছিলে। দুটো ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোম, সেই হোমোলোগাস ক্রোমোজোমের একটা বাহুর সাথে আরেকটা বাহুর যে একটা সংযুক্তি তৈরি হয়, তারপরে সেটা ভেঙে গিয়ে দুটো আলাদা আলাদা জায়গায় যুক্ত হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। তাহলে যে পদ্ধতির সাহায্যে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অংশ বিনিময় হয়ে জিনের পুনর্যোজন ঘটে তাকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভার তোমরা যেটা পড়েছিলে মিয়োসিস কোষ বিভাজনের সময় প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশায়
প্রত্যেকটা সমসংস্থ ক্রোমোজোম দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়। তারপর দুটি সমসংস্থ ক্রোমোজোমে 4টি ক্রোমাটিড পাশাপাশি অবস্থান করে, তখন এদেরকে টেট্রাড বলে। এই টেট্রাডের দুটো নন সিস্টার ক্রোমাটিড এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকের ফলে ভেঙে যাওয়ার পরে নন সিস্টার ক্রোমাটিড দুটো নিজে নিজে যুক্ত না হয়ে অপর ক্রোমাটিডের সঙ্গে যুক্ত হয়, এবং এই জোড়া লাগাতে কোন উৎসেচক সাহায্য করে? লাইগেজ নামক উৎসেচক, যার জন্য দু প্রকার ক্রোমাটিডের জিনের বিনিময়ের ফলে নতুন সংযুক্তি সৃষ্টি হয়। সেটা কি কি পদ্ধতি ছিল? জাইগোটিন উপদশায় হোমোলোগাস ক্রোমোজোমের সঙ্গে জোড়বন্ধন, প্যাকাইটিন উপদশায় টেট্রাড গঠন এবং অংশ বিনিময় অর্থাৎ ক্রসিং ওভার হলো, আর ডিপ্লোটিন উপদশার মাধ্যমে ক্রসিং ওভারের সমাপ্তি এবং ক্রোমোজোম দুটির প্রান্তীয়করণ। এর আগে কোষ বিভাজনে তোমরা এটা পড়েছো বলে এটা ডিটেলে আর কিছু ছবি টবি দেখালাম না। আচ্ছা, তাৎপর্য তো জানোই যে ক্রসিং ওভারের ফলে নতুন সংযুক্তি গ্যামেটের মাধ্যমে সঞ্চারিত হয়, ফলে নতুন প্রকরণ সৃষ্টির মাধ্যমে জীবের বিবর্তন ঘটে। এছাড়া দুটো জিনের মাঝখানে দূরত্ব মাপার জন্য ক্রসিং ওভারের শতকরা মান ধরা হয়। এভাবে ক্রসিং ওভারের সাহায্যে একটি ক্রোমোজোমে অবস্থিত অনেকগুলো জিনের অবস্থান নির্ণয় করে জিন ম্যাপ বা ক্রোমোজোম ম্যাপ তৈরি করা হয়। এরপরে হচ্ছে মিউটেশনটাকে কি বলবো? জিনের সম্পূর্ণ স্থায়ী ও বংশগত সঞ্চারণে সক্ষম এরকম একটা পরিবর্তনকে আমরা বলবো মিউটেশন, মানে জিনের পরিবর্তন বা পরিবর্তনের পদ্ধতি। আচ্ছা, মিউটেশন কত ধরনের দেখে নাও। জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন বলে, আর ক্রোমোজোমাল মিউটেশন। জিন মিউটেশনের দুটো ভাগ, একটা প্রতিস্থাপন মিউটেশন আর একটা ফ্রেম শিফট মিউটেশন। প্রতিস্থাপন মিউটেশনের আবার দুটো ভাগ আছে, একটা ট্রানজিশন, একটা ট্রান্সভার্সন। ফ্রেম শিফট মিউটেশনের দুটো ভাগ আছে, সংযোজন, বিয়োজন। আচ্ছা, ক্রোমোজোমাল মিউটেশনের গঠনের পরিবর্তনের ওপর নির্ভর করে সেটা আবার একটা হচ্ছে ডিলিশন বা ডেফিসিয়েন্সি, 2 নম্বর হচ্ছে ডুপ্লিকেশন, 3 নম্বর হচ্ছে ইনভার্সন, 4 নম্বর হচ্ছে ট্রান্সলোকেশন। আগে খুব ভালো করে না এই মিউটেশনের ছকটাকে মুখস্থ করে ফেলবে, তাহলে পরে যখন পড়বে যে এই মিউটেশনগুলো কি, তখন আর একটু ইজি হয়ে যাবে। আচ্ছা, ডিলিশন আবার দু রকমের, একটা প্রান্তীয় একটা অন্তর্বর্তী। ডুপ্লিকেশন হচ্ছে ট্যান্ডেম, রিভার্স ট্যান্ডেম, ডিসপ্লেসড। ইনভার্সন মিউটেশন দু রকমের, প্যারাসেন্ট্রিক, পেরিসেন্ট্রিক। আর ট্রান্সলোকেশন হচ্ছে সরল, অন্তর্বর্তী, পারস্পরিক, সিম্পল, ইন্টারস্টিশিয়াল আর রেসিপ্রোকাল। সংখ্যার পরিবর্তনের ওপর নির্ভর করে মিউটেশন দু রকমের, ইউপ্লয়েডি আর অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি দু রকমের, হাইপার অ্যানিউপ্লয়েডি আর হাইপো অ্যানিউপ্লয়েডি। এবার একটা একটা করে আসছি যে কোনটা কীরকম। ট্রানজিশন মিউটেশন কাকে বলবো? একই ধরনের নিউক্লিওটাইড বা বেস একে অপরকে প্রতিস্থাপন করে, মানে টি এর জায়গায় না, ট্রানজিশন হচ্ছে এ এর জায়গায় জি, জির জায়গায় এ, আর সি এর জায়গায় টি, টি এর জায়গায় সি। মানে একই ধরনের নিউক্লিওটাইড বা বেস একে অপরকে প্রতিস্থাপন করে, মানে একটি পিউরিন বেস দিয়ে একটি পিউরিন বেসেরই প্রতিস্থাপন, বা একটি পিরিমিডিন বেসের দিয়ে আরেকটি পিরিমিডিন বেসের প্রতিস্থাপন। আর ট্রান্সভার্সনটা কীরকম? এক ধরনের নিউক্লিওটাইড বা বেস অন্য ধরনের নিউক্লিওটাইড দ্বারা প্রতিস্থাপিত হয়, যেমন একটা পিউরিন বেসের সাথে একটা পিরিমিডিন বেস, বা একটা পিরিমিডিন বেস দ্বারা একটি পিউরিন বেসের প্রতিস্থাপন, তাকে বলবো ট্রান্সভার্সনস। আচ্ছা, উদাহরণটা পড়তে হবে তোমাদের। এই প্রতিস্থাপন মিউটেশনের প্রধান উদাহরণ হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। এই রোগের জন্য দায়ী একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন। স্বাভাবিক মানুষের লোহিত রক্তকণিকায় বিটা শৃঙ্খলে 6ষ্ঠ স্থানে অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড থাকে। এই গ্লুটামিক অ্যাসিডের জেনেটিক কোড হচ্ছে GAG, যা mRNA থাকে। যদি কোনো কারণে GAG কোড GUG মানে এর বদলে যদি ইউ চলে আসে, প্রতিস্থাপন হলো, তাহলে বিটা শৃঙ্খলে 6ষ্ঠ স্থানে গ্লুটামিক অ্যাসিডের
গ্লুটামিক অ্যাসিড তৈরি হয় না, পরিবর্তে ভ্যালিন তৈরি হয়ে যায়। এবার এই যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়ার ঘটনাটা বদলে গেল, ফলে হিমোগ্লোবিনের গঠনগত পরিবর্তন হয়, তখন লোহিত রক্তকণিকা গোল না হয়ে কাস্তের আকৃতি ধারণ করে এবং অক্সিজেন কম পরিবাহিত হয়। তাহলে তার জন্য এই প্রতিস্থাপন মিউটেশনটা প্রয়োজন, মানে মিউটেশনটা হয়। আচ্ছা, এরপরে পড়ব ফ্রেম শিফট মিউটেশন। এই যে এখানে সিকল সেল একটা দেখানো হয়েছে, নর্মাল ডিএনএ যাদের জিএজি আর সিটিসি, সিকল সেলে কি হচ্ছে, এর জায়গায় টি হয়ে যাচ্ছে, টি এর জায়গায় এ হয়ে যাচ্ছে, যার ফলে আরএনএ যখন তৈরি হচ্ছে, এ কিন্তু জিএজিই তৈরি করছে, এ তৈরি করে দিচ্ছে জিইউজি, মানে গ্লুটামিন তৈরি হওয়ার কথা ছিল, হয়ে গেল ভ্যালিন। ভ্যালিন তৈরি হলে মিউট্যান্ট প্রোটিন তৈরি হয়ে গেল, তার ফলে ওই সমস্যাটা দেখা দিল। আচ্ছা, ফ্রেম শিফট মিউটেশন। ফ্রেম শিফট মিউটেশনে ডিএনএ বা এমআরএনএতে নিউক্লিওটাইড বা বেসগুলো পরস্পর সাজানো থাকে, পরপর সাজানো থাকে, 3টে করে বেস একটি কোডন বা ট্রিপলেট কোডন তৈরি করে। এই যে 3টে করে বেস, এগুলোকে বলে একটা কোডন বা ট্রিপলেট কোডন। একটি কোডন থেকে কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এবং এই যে ধরো মিথিওনিন দেওয়া আছে এখানে, এখানে আর্জিনিন, এখানে লিউটিনিন, এই যে দেওয়া আছে। এবার মিথিওনিন যখন অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হবে, তার কোড কিন্তু AUG হবে, অন্য কিছু কোড হলে কিন্তু মিথিওনিন তৈরি হবে না। তাহলে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কিন্তু একটা নির্দিষ্ট কোডন থাকে, যেটাকে বলে ট্রিপলেট কোডন। প্রোটিন সংশ্লেষের সময় কোডনগুলো পরপর সাজানো থাকে, তাকে বলা হচ্ছে রিডিং ফ্রেম। রিডিং ফ্রেম। এই রিডিং ফ্রেম অনুযায়ী টিআরএনএ কোডন অনুসারে অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত করে পলিপেপটাইড গঠন করে। এবার নিউক্লিওটাইডের সংযোজন আর বিয়োজন, দু ধরনের মিউটেশন আছে ওখানে। রিডিং ফ্রেম পরিবর্তিত হয়ে মিউটেশন ঘটলে তাকে বলে ফ্রেম শিফট মিউটেশন। সেটা যে বলা হলো দু রকমের, একটা হচ্ছে একটা হচ্ছে সংযোজন আর একটা হচ্ছে বিয়োজন। সংযোজনটা কাকে বলবো, ধরো এখানে কি আছে, AUGটা ঠিকই ছিল, CGA ঠিক আছে, UAC এর জায়গায় এর জায়গায় ইউ চলে গেল, সি এর জায়গায় এ চলে গেল, তাহলে UAC এর জায়গায় UUA হয়ে গেল। এবার যেমন ধরো GGG আছে, জি এর জায়গায় একটা সি চলে এলো, তার মানে এই যে ইনসারশন, মানে আরেকটা অ্যামাইনো অ্যাসিড ঢুকলো, সেটাকে বলা হচ্ছে সংযোজন। আর ডিলিশন কি, বেরিয়ে যাচ্ছে, একটা অ্যামাইনো অ্যাসিড বেরিয়ে গেল, মানে UACর জায়গায় UAG হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে দেখো 3টে এ আছে, এখানে 2টো এ, তাহলে বেরিয়ে গেলে যে মিউটেশনটা হয় সেটা হচ্ছে বিয়োজন বা বিচ্যুতি। আচ্ছা, এবার হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশন হচ্ছে ক্রোমোজোমের স্তরে আকৃতি বা সংখ্যার যখন পরিবর্তন ঘটে। বর্তমানে ক্রোমোজোমাল মিউটেশনকে ক্রোমোজোমের অসঙ্গতিও বলা হয়। ক্রোমোজোমাল মিউটেশন আবার দু রকমের, একটা গঠনের পরিবর্তনের জন্য হয়, একটা সংখ্যার পরিবর্তনের ফলে হয়। ক্রোমোজোমের গঠনের পরিবর্তনে কি হয়, ডিলিশন বা ডেফিসিয়েন্সি। ডিলিশন আবার দু রকমের হতে পারে, প্রান্তীয় এবং অন্তর্বর্তী। এই যে টার্মিনাল ডিলিশন আর ইন্টারস্টিশিয়াল ডিলিশন। প্রান্তীয়টা হচ্ছে ক্রোমোজোমের প্রান্তে বা টেলোমিয়ার অংশে যদি ডিলিশন ঘটে, যেমন দেখো ABCDEFGH, এটা একটা নর্মাল ক্রোমোজোম ছিল, ABটা কেটে গেল, কি তৈরি হলো, CDEFGH। আচ্ছা, এটা হচ্ছে প্রান্তীয়, টার্মিনাল। আর ইন্টারস্টিশিয়াল বা অন্তর্বর্তী কীরকম, ABCDEFGH এর মধ্যে সিডিটা কেটে গেল, তাহলে হয়ে গেল কি ABEFGH। এটা হয়ে গেল তোমাদের অন্তর্বর্তী ডিলিশন।
এটার উদাহরণ হচ্ছে মানুষের 5 নম্বর ক্রোমোজোমের ছোট বাহুর মানে পি বাহুর খানিকটা বা পুরোটাই যদি না থাকে তাহলে যে রোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্রাই ডু ক্যাট সিনড্রোম। এখানে তোমাদের একটা কোশ্চেন আসে, ক্রাই ডু ক্যাট সিনড্রোম কোন মিউটেশনের ফলে হয়। আচ্ছা, এই রোগে শিশুদের ল্যারিংসটা ত্রুটিপূর্ণ হওয়ার জন্য তাদের কান্নার আওয়াজটা অনেকটা বিড়ালের মতো শোনায়। আচ্ছা, তারপরে হচ্ছে ডুপ্লিকেশনটা কীরকম? ডুপ্লিকেশন আবার যদি ক্রোমোজোমের কোনো অংশ যদি পরপর দুবার সাজানো থাকে, তার 3 রকম প্রকারভেদ ছিল, ট্যান্ডেম, রিভার্স ট্যান্ডেম, ডিসপ্লেসড। যদি জিনের স্বাভাবিক বিন্যাস দুবার পরপর একইভাবে সজ্জিত থাকে তখন তাকে ট্যান্ডেম ডুপ্লিকেশন বলবো। রিভার্স হচ্ছে স্বাভাবিক বিন্যাসের সঙ্গে ডুপ্লিকেশন অংশটা যদি বিপরীতভাবে সাজানো থাকে। আর ডিসপ্লেসড হচ্ছে ডুপ্লিকেট অংশটি স্বাভাবিক বিন্যাসের সংলগ্ন স্থানে সজ্জিত না থেকে একই ক্রোমোজোমের দূরবর্তী কোনো স্থানে বা অন্য কোনো ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়, তখন সেই পরিবর্তনকে বলবো ডিসপ্লেসড ডুপ্লিকেশন। এখানে যেমন দেখো এবিসিটা ঠিক আছে, ডিইএফজি, ডিইডিই, আবার ডিইডিইডি বারবার করে হচ্ছে, এইটা হচ্ছে ডুপ্লিকেশন। এখানে দেখো নর্মাল ক্রোমোজোম হচ্ছে এবিসিডি এফজি এইচআইজি, টেন্ডেম ডুপ্লিকেশন হচ্ছে এবিসিডি ই আবার ডিই, রিভার্স টেন্ডেম মানে বিপরীত পরিবর্তন যদি হয় ডুপ্লিকেশন, সেটা হচ্ছে এবিসিডিই ইডি হয়ে গেল, ডির বদলে ইডি হয়ে গেল। আর যদি ডিসপ্লেসড হয়ে যায়, ABCDE ছিল, ABCDE, এই যে ডিইটা একটু দূরে গিয়ে যুক্ত হলো অন্য একটা বাহুতে, তখন তাকে বলা হচ্ছে ডিসপ্লেসড ডুপ্লিকেশন। আচ্ছা, এইটার উদাহরণ হচ্ছে ফল মাছির বারচোখ ডুপ্লিকেশনের ফলে সৃষ্টি হয়েছে। বারচোখের জন্য দায়ী জিন এক্স ক্রোমোজোমে অবস্থিত। পলিটিন ক্রোমোজোম পর্যবেক্ষণ করলে দেখা যায় বারচোখযুক্ত ফল মাছিদের এক্স ক্রোমোজোমের 16 অংশ পরপর দুবার সাজানো আছে। আচ্ছা, এবার সি হচ্ছে ইনভার্সন হচ্ছে ক্রোমোজোমের কোনো অংশে যদি দুটি ভাঙন বা কাটা স্থান তৈরি হয় এবং মাঝখানের কাটা অংশ যদি উল্টো দিকে 180 ডিগ্রি ঘুরে পুনরায় কাটা অংশের সঙ্গে যুক্ত হয়ে আগের মতো একই দৈর্ঘ্যের ক্রোমোজোম গঠন করতে পারে, তবে তাকে বলবো ইনভার্সন। কেমন? এটা দু রকমের হতে পারে, প্যারাসেন্ট্রিক এবং পেরিসেন্ট্রিক। যেমন দেখো এইটাতে দেখো দুটো লাল বাহু, মধ্যখানে একটা সেন্ট্রোমিয়ার ছিল। এবার দুটো লাল বাহুর এই যে ইনভার্সন হয়ে যাচ্ছে, মানে দুটো সিকোয়েন্স অফ নিউক্লিওটাইড এদের জাস্ট উল্টে যাচ্ছে, এ চলে যাচ্ছে ওপরে, এ চলে এলো নিচে, তখন তাকে বলা হচ্ছে ইনভার্সন। এর দু রকম হয়, একটা প্যারা একটা পেরি, প্যারাসেন্ট্রিক আর পেরিসেন্ট্রিক। প্যারাসেন্ট্রিকে দেখো কি হচ্ছে, এই যে নীল রঙের ক্রোমোজোমের বাহুটা, তার একটা লাল অংশ আছে একটা সবুজ অংশ আছে, লাল আর সবুজ অংশটা ছেড়ে কেটে গেল, পুরো কেটে গিয়ে যখন যুক্ত হচ্ছে ওপরে সবুজ হয়ে গেছে নিচে লাল হয়ে গেছে, এটা হচ্ছে প্যারাসেন্ট্রিক। আর পেরিসেন্ট্রিকের ক্রোমোজোমের মধ্যে একটা ওপরের বাহু আর নিচের বাহু দুটোই কাটলো, কেটে এবার নিচের বাহুটা ওপরের সাথে যুক্ত হলো, ওপরের বাহুটা নিচের সাথে যুক্ত হলো, মানে ওপরে ছিল লাল যুক্ত মিউটেশন হয়ে চলে গেল নিচে, আর নিচে ছিল হলুদ না সবুজ, সেটা উপরে চলে গেল, এটা হচ্ছে পেরিসেন্ট্রিক ইনভার্সন। তার মানে প্যারাসেন্ট্রিকে যদি উল্টো দিকে ঘুরে যাওয়া অংশের মধ্যে সেন্ট্রোমিয়ার অন্তর্ভুক্ত না থাকে সেটা হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন, আর পেরিসেন্ট্রিকে যদি উল্টো দিকে ঘুরে যাওয়া অংশের মধ্যে সেন্ট্রোমিয়ার অন্তর্ভুক্ত থাকে তখন তাকে বলবে পেরিসেন্ট্রিক ইনভার্সন। উদাহরণ কি? ইনভার্সনের ফলে জিনদের হ্রাস বা বৃদ্ধি হয় না, শুধু জিনদের সজ্জায় পরিবর্তন দেখা দেয়। ইনভার্সনের ফলে কোনো জিন মাঝখানে ভেঙে যেতে পারে এবং একটি ভাঙা অংশ আবার দূরে সরেও যেতে পারে। এর ফলে ফিনোটাইপিক যে পরিবর্তন দেখা যায় তাকে বলে পজিশন এফেক্ট। এই পজিশন এফেক্টের কথাটা প্রশ্নে আসে।
এছাড়া ফলমাছিতে অনেকগুলো ইনভার্সন একই ক্রোমোজোমে নিয়ে এসে ব্যালেন্সার ক্রোমোজোম তৈরি করে। ওই ব্যালেন্সার ক্রোমোজোম স্বাভাবিক ক্রোমোজোমের সঙ্গে থাকলে কোনো ক্রসিং ওভার ফল পাওয়া যাবে না, শুধুমাত্র জনিত্রী সংযুক্তিগুলো পাওয়া যায়। তখন তাকে ওই জন্য বলে ক্রস ওভার সাপ্রেসার। এর পরেরটা হচ্ছে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন 3 রকমের: সরল, অন্তর্বর্তী, পারস্পরিক। সিম্পল, ইন্টারস্টেশিয়াল, রেসিপ্রোকাল। সরলে কি হয়, যদি কোনো ক্রোমোজোমে একটি ভাঙন বা কাটা স্থান সৃষ্টি হওয়ার ফলে ওই কাটা অংশ অন্য কোনো অসম সংস্থ ক্রোমোজোমের প্রান্তে সংযুক্ত হয়, তখন তাকে বলা হয় সরল ট্রান্সলোকেশন। এই যেখানে দেখো, ট্রান্সলোকেশনের আগে এই যে সবুজ অংশটা আর লাল অংশটা, দুটো ক্রোমোজোম, সবুজ অংশটার মধ্যে লাল অংশ চলে গেল আর লাল অংশের মধ্যে সবুজ অংশ চলে গেল। দেখো ওদের দৈর্ঘ্যও কিন্তু অন্যরকম হয়ে গেল। আবার দেখো, নর্মাল ক্রোমোজোম নাম্বার 9-এ দেখাচ্ছে একটা বড় ক্রোমোজোম আর একটা ছোট ক্রোমোজোম। আচ্ছা, ক্রোমোজোম সংখ্যা এটা 22। সেখানে ABL যে লেখা একটা স্থান আছে লাল ক্রোমোজোমে, আর নীল ক্রোমোজোমে BCR এরকম একটা স্থান আছে। এবার যখন ট্রান্সলোকেশন হয়ে গেল, সেই 22 নম্বর ক্রোমোজোম নর্মাল ক্রোমোজোমের সাথে নর্মাল 22 নম্বর ক্রোমোজোম যখন 9 নম্বর ক্রোমোজোমের সাথে 22 নম্বর ক্রোমোজোম যখন মিশে গেল, তখন কি হলো দেখো, বড় লাল ক্রোমোজোমটার সাথে একটা নীল অংশ চলে এলো, আর ওই যে নীল ছোট ক্রোমোজোমটা ছিল তার মধ্যে ওই BCRও এসেছে, ABLও এসেছে। এই যে ক্রোমোজোমের মিউটেশনটা হলো, এর ফলে যেই ক্রোমোজোমটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম। তাহলে সরল হলো অন্তর্বর্তী হচ্ছে একটি ক্রোমোজোমের মাঝখানে দুটি কাটা স্থান বা ভাঙন সৃষ্টি হয় এবং অপর একটি সমসংস্থ ক্রোমোজোমে একটি কাটা স্থান বা ভাঙন সৃষ্টি হয়। এরপর প্রথম ক্রোমোজোম থেকে কাটা অংশ দ্বিতীয় ক্রোমোজোমে প্রবেশ করে, এই পরিবর্তনকে অন্তর্বর্তী ট্রান্সলোকেশন বলে। পারস্পরিক ক্রোমোজোম, দুটি অসমসংস্থ ক্রোমোজোমে একটি করে কাটা স্থান বা ভাঙন সৃষ্টি হয়। প্রথমে ক্রোমোজোমের কাটা অংশ দ্বিতীয় অসমসংস্থ ক্রোমোজোমে যুক্ত হয়, আর দ্বিতীয় ক্রোমোজোমের কাটা অংশ প্রথম ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়, তখন তাকে বলে পারস্পরিক বা রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন, যেটা দেখালাম। আচ্ছা, এখানে উদাহরণ ওটাই, মানুষের 9 নম্বর ক্রোমোজোম আর 22 নম্বর ক্রোমোজোমের পারস্পরিক ট্রান্সলোকেশনের ফলে শ্বেত রক্তকণিকার ক্যান্সার তৈরি হয়, সেটাকে বলে ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া, CML। আর এদের যে এই যে 22 নম্বর আর 9 নম্বর ক্রোমোজোমের এই যে ট্রান্সলোকেশন হয়, তার ফলে যে ক্রোমোজোমটা তৈরি হয় তাকে বলছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম। ট্রান্সলোকেশনের ফলে দুটো ক্যান্সারের জিন সক্রিয় হয়ে ওঠে। আচ্ছা, এবার ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তনের ওপর ভিত্তি করে কী ধরনের মিউটেশন হয়। জীবদেহে ক্রোমোজোমগুলো দুটি বা একটি সেটে থাকে। দুটি সেট থাকলে তাকে ডিপ্লয়েড বলে, আর একটা সেট থাকলে হ্যাপ্লয়েড বলে, এটা তোমরা জানো। এবার এই ডিপ্লয়েড সেটের পরিবর্তনই খুব বেশি গুরুত্বপূর্ণ। ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন দু রকমের হয়, একটা ইউপ্লয়েডি আর একটা অ্যানিউপ্লয়েডি। ইউপ্লয়েডি কি? ক্রোমোজোম সেটের সংখ্যার যখন পরিবর্তন ঘটে, মানে স্বাভাবিক ডিপ্লয়েড বা 2n সংখ্যার চেয়ে বেশি হয়ে যায়, যখন 3n ট্রিপ্লয়েড বলে, 4n টেট্রাপ্লয়েড, 5n পেন্টাপ্লয়েড, হেক্সাপ্লয়েড। ডিপ্লয়েড সেটের বেশি হলেই তাকে পলিপ্লয়েড বলে। উদাহরণ হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ফসল ট্রিপ্লয়েড বা টেট্রাপ্লয়েড প্রকৃতির, মানুষের যকৃতে পলিপ্লয়েড কোষ দেখতে পাওয়া যায়। আর অ্যানিউপ্লয়েডি কি? এক বা একাধিক ক্রোমোজোম কম বা বেশি হওয়ার জন্য ডিপ্লয়েড সেটের ক্রোমোজোম সংখ্যা কমলে বা বাড়লে সেই পরিবর্তনকে অ্যানিউপ্লয়েডি বলে। এটা দু রকমের হতে পারে, একটা হাইপার অ্যানিউপ্লয়েডি আর একটা হাইপো অ্যানিউপ্লয়েডি। হাইপার অ্যানিউপ্লয়েডি হচ্ছে ডিপ্লয়েড সেটের এক বা একাধিক ক্রোমোজোম যদি 2-এর বেশি থাকে, মানে ট্রাইজোমিক অবস্থা 2n+1, সেটা মানুষের ডাউন সিনড্রোমে দেখা যায়, যেখানে 21 নম্বর ক্রোমোজোম 3টে থাকে। আর হাইপো অ্যানিউপ্লয়েডি হচ্ছে ডিপ্লয়েড সেটের এক বা একাধিক ক্রোমোজোম 2-এর কম থাকে, যেমন মোনোসোমিক অবস্থা 2n-1।
মানুষের টার্নার সিনড্রোম, যেখানে মহিলাদের দুটি এক্সের পরিবর্তে একটি এক্স আছে। এই ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম আমরা পরে আসছি, এই কারণে হয়। এখানে যেমন দেখছো একটা হ্যাপ্লয়েড দেখো, ডিপ্লয়েড দেখো, পলিপ্লয়েড দেখো। মানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা একটা একটা থাকে, ডিপ্লয়েড দুটো দুটো থাকে, পলিপ্লয়েড দুয়ের বেশি বেশি থাকে। আচ্ছা, মিউটেশনের গুরুত্ব কি? বিবর্তনের জন্য, নতুন প্রজাতির উৎপত্তির জন্য, কৃত্রিমভাবে ব্যবহার করে উচ্চ ফলনশীল উদ্ভিদ, দরকারি প্রাণী সৃষ্টি করার জন্য মিউটেশনের দরকার। তাহলে এইটার মধ্যে কি পড়ানো হলো? লিঙ্কেজ পড়ানো হলো। লিঙ্কেজের হচ্ছে সম্পূর্ণ লিঙ্কেজ আর অসম্পূর্ণ লিঙ্কেজ। ক্রসিং ওভার পড়ানো হলো। ক্রসিং ওভারটা কি সেটা আগে একটু পড়ে এসেছো। মেন পড়ানো যেটা সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশনের কতগুলো ভাগ। প্রথমে হচ্ছে জিন মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন। জিন মিউটেশনের দুটো ভাগ, প্রতিস্থাপন মিউটেশন এবং ফ্রেম শিফট মিউটেশন। প্রতিস্থাপন মিউটেশন আবার দুটো, ট্রানজিশন, ট্রান্সভার্সন। ফ্রেম শিফট মিউটেশন দু রকমের, সংযোজন, বিয়োজন। ক্রোমোজোমাল মিউটেশন দু রকমের হওয়ার জন্য হয়, একটা গঠনের পরিবর্তন, একটা সংখ্যার পরিবর্তন। গঠনের পরিবর্তনের জন্য ডিলিশন, তার আবার দু রকমের, প্রান্তীয় অন্তর্বর্তী। ডুপ্লিকেশন, তার আবার তিন রকমের, ট্যান্ডেম, রিভার্স ট্যান্ডেম, ডিসপ্লেসড। ইনভার্সন, প্যারাসেন্ট্রিক, পেরিসেন্ট্রিক। ট্রান্সলোকেশন, সরল, অন্তর্বর্তী, পারস্পরিক। আর সংখ্যার পরিবর্তনের জন্য যেটা হয় ইউপ্লয়েডি আর অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি দু রকমের, হাইপার অ্যানিউপ্লয়েডি, হাইপো অ্যানিউপ্লয়েডি। যদি এটা বুঝতে না পারো আমাকে বলবে, তাহলে আমি আবার খাতায় করে বুঝিয়ে দেবো।